Hi everyone, welcome to the heart of India, Mumbai, the city of dreams, the city which never sleeps, the financial capital of India. এখানকার রাস্তায় চললেই আপনি পাবেন এক অদ্ভুত মিশ্রণ, আধুনিকতার সাথে ঐতিহ্যের সুন্দর সমন্বয়। From the gateway of India to the lively beaches of Juhu, Mumbai is full of surprises. সাথে এখানকার স্ট্রিট ফুড। So get ready to dive into this amazing city and explore the endless energy, creativity and the life of Mumbai. ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকেই মুম্বাই যাওয়ার অনেকগুলো উপায় আছে। যদি তুমি ফাস্ট এবং কমফোর্টেবল ট্রাভেল করতে চাও, then flying is the best option. ইন্ডিয়ার অলমোস্ট সব মেজর সিটি থেকেই ফ্লাইটস অপারেট করে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর যদি তুমি জার্নিটা এনজয় করতে চাও, দেন ট্রেন ইজ দ্য পারফেক্ট চয়েস। ইন্ডিয়ার রেলওয়ে নেটওয়ার্ক দিয়ে মুম্বাইয়ের সাথে ডিরেক্টলি কানেক্টেড অলমোস্ট সব স্টেট। আর সেই জার্নির শেষ ডেস্টিনেশন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল বা সিএসএমটি। সিএসএমটি শুধু একটা রেলওয়ে স্টেশন নয়, এটা মুম্বাইয়ের হিস্ট্রি এবং হার্ট লাইন। 1888 তৈরি হয়েছিল এই স্টেশন। ব্রিটিশেরা তৈরি আর্কিটেকচারের একটা পারফেক্ট এক্সাম্পল। রাতের লাইটে আরো বেশি সুন্দর দেখায়। এই স্টেশনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে রিকগনাইজ করা আছে। প্রতিদিন প্রায় লাখ লাখ প্যাসেঞ্জার ট্রাভেল করে। সিএসএমটির উল্টো দিকে একটা আইকনিক বিল্ডিং চোখে পড়বে, সেটা হলো বিএমসি অফিস। বিএমসি অফিস থেকেই মুম্বাইয়ের সিভিক ডিসিশন, সিটি প্ল্যানিং এবং মিলিয়নস অফ পিপলের ডেইলি লাইফের ডিসিশন নেওয়া হয়। সিএসএমটি এবং বিএমসি শুধু ল্যান্ডমার্ক নয়, এটা মুম্বাইয়ের আইডেন্টিটি। তারপর সিএসএমটি থেকে বেরিয়েই হাঁটা পথেই পড়ে এই এরিয়াগুলো। ব্রিটিশের সময় এই এরিয়াগুলো কমার্শিয়াল সেন্টার ছিল। এখানকার বিল্ডিংগুলো সেই ভিক্টোরিয়ান আর্কিটেকচারের গল্প বলে। চারিদিকে হেরিটেজ বিল্ডিং এবং মাঝে আছে রাউন্ড শেপের ডিজাইন করা এই গ্রিন গার্ডেন, হার্নিমান সার্কেল গার্ডেন। বেঞ্চে বসে থাকে অনেক লোকজন, যার মধ্যে অনেকে অফিস ওয়ার্কার্স, লাঞ্চ ব্রেকে স্টুডেন্ট, ফটোগ্রাফার্স, সবাই একটু রেস্ট নিতে এখানে আসে। তবে এই জায়গা শুধুমাত্র রিল্যাক্স করার জন্য নয়, হার্নিমান সার্কেল গার্ডেন হিস্টোরিক্যালিও ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টের সময় এখানে অনেক মিটিং ও ডিসকাশন করা হয়েছে। এই যে বড় বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসসি। এটা এশিয়ার সবচেয়ে ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ। 1875 সালে এটি স্থাপিত হয়েছিল। ডিসপ্লেতে সেন্সেক্সের প্রধান 30টি শেয়ারের লাইভ প্রাইসগুলো দেখা যাচ্ছে। সিএসএমটি থেকে হাঁটা পথেই পড়ে এই বিল্ডিংটি। বিল্ডিংটি যেহেতু অনেকটা উঁচু আর স্ট্রাকচারটা একদমই অন্যরকম, তাই অনেক দূর থেকেও এই বিল্ডিংটা বেশ চোখে পড়ে। সিএসএমটি থেকে যে কোনো ট্যাক্সি ধরেই যাওয়া যায় এক হিস্টোরিক্যাল প্লেস, গেটওয়ে অফ ইন্ডিয়া। আরব সাগরের ধারে অবস্থিত এই বিশাল আর্চটি শুধু একটি স্থাপনা নয়, এটি ভারতের ইতিহাসের এক নীরব সাক্ষী। 1911 সালে রাজা পঞ্চম জর্জ ও রানী মেরির আগমন উপলক্ষে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ হয়েছিল। বছরের পর বছর ধরে গেটওয়ে অফ ইন্ডিয়া দেখেছে ঔপনিবেশিক শাসন, স্বাধীনতার উত্থান এবং একটি নতুন ভারতের সূচনা। এই গেট দিয়ে 1948 সালে শেষ ব্রিটিশ সেনারা ভারত ছেড়ে চলে গিয়েছিল। তাই এটি শুধু প্রবেশদ্বার নয়, এটি স্বাধীনতার প্রতীকও। গেটওয়ে অফ ইন্ডিয়ার পাশে আছে আরও একটি আইকনিক স্থাপত্য, তাজ হোটেল। 1903 সালে নির্মাণ হয় এই তাজ হোটেলটি, ভারতের বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে একটি। একদিকে গেটওয়ে অফ ইন্ডিয়া যা ইতিহাসের কথা বলে, অন্যদিকে তাজ হোটেল যা ঐতিহ্য ও আভিজাত্যের কথা বলে। আরব সাগরের ঢেউ, স্টিমারের আওয়াজ আর এই দুই আর্কিটেকচার, এর মাঝে মুম্বাই তার নিজের গল্প বলে। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে 1 ঘন্টার মতো একটা ডবল ডেকার বাসে মুম্বাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্লেসগুলো ঘুরে দেখার সুযোগ আছে। পার হেড 150 রুপিস। জাস্ট বাসের মধ্যে বসে জার্নি এনজয় করো এবং মুম্বাই শহরটাকে দু চোখ ভরে দেখো এবং স্মৃতির মধ্যে একটা মুম্বাইয়ের সুন্দর ছবি আঁকো।
বড় বড় বিল্ডিং এবং সামনে চওড়া রাস্তা, কিছু কিছু ব্রিটিশ আমলের বিল্ডিং। শহরটা যেন নতুন ভাবে দেখছি, আরো স্পষ্ট, আরো জীবন্ত। ওয়াংখেড়ে স্টেডিয়াম, বম্বে হাইকোর্ট, মেরিন ড্রাইভের পাশ দিয়ে যায় বাসটি। এই 1 ঘন্টায় কেউ ছবি তুলছে, কেউ শুধু তাকিয়ে দেখছে। কিছুটা আমি ক্যামেরা বন্দি করেছি, আর কিছুটা নিজেই দেখে উপভোগ করেছি। যতটা আমি ক্যামেরা বন্দি করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। মুম্বাই মানে শুধু উঁচু বিল্ডিং আর ব্যস্ত রাস্তা নয়, মুম্বাই মানে সমুদ্র। আর সেই সুন্দর সমুদ্রকেই উপভোগ করার জন্যই এসেছি গিরগাঁও চৌপাটি। এই চৌপাটি মুম্বাইয়ের লোকাল লাইফের খুব কাছের একটা জায়গা। এখানে কোনো লাক্সারি নেই, কিন্তু আছে রিয়েল মুম্বাই ভাইবস। সন্ধ্যের দিকে আস্তে আস্তে লোকজন জড়ো হতে শুরু করে। কেউ বন্ধুদের সাথে হাঁটছে, কেউ পরিবার নিয়ে বসে আছে, আর কেউ চুপচাপ সমুদ্রের দিকে তাকিয়ে আছে। চারিপাশে ভেসে আসছে বেলপুরি, পানিপুরি আর পাপড়ি চাটের গন্ধ। অনেকগুলো দোকান আছে এখানে, যেমন ইডলি, ধোসা, গোলা। আমরা এখানে ভেলপুরি আর মুম্বাই স্পেশাল কালাখাট্টা গোলা ট্রাই করেছিলাম। সিএসএমটি থেকে ট্যাক্সি ধরেই আসা যায় এই জায়গাটি। মুম্বাইয়ের রাস্তার একটা আলাদাই রূপ আছে, আর সেই রূপটা সবচেয়ে সুন্দরভাবে দেখা যায় মেরিন ড্রাইভে। ঢেউয়ের শব্দ, ঠান্ডা হাওয়া আর চারপাশের আলো সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। রাস্তায় গাড়ির আলো জ্বলছে, আর দূরে উঁচু বিল্ডিং গুলো রাতের আকাশে আলো হয়ে দাঁড়িয়ে আছে। চারিদিকের এত আলো, আর মাঝখানে মেরিন ড্রাইভ। এই আলোগুলো মিলিয়ে তৈরি করেছে কুইন্স নেকলেস, মুম্বাইয়ের সবচেয়ে সুন্দর পরিচয়। কেউ দৌড়াচ্ছে, কেউ চুপচাপ বসে আছে, আর কেউ আমার মতোই হাঁটছে আর এই মুহূর্তগুলোকে উপভোগ করছে। নো ওয়ারি, নো নয়েজ, জাস্ট দ্য সাউন্ড অফ দ্য সি and the city breathing slowly. দিনভর ব্যস্ততার পর মেরিন ড্রাইভ যেন নিজের জন্য সময় নেওয়ার বা উপভোগ করার জায়গা। মুম্বাইয়ের লোকাল ট্রেনের অভিজ্ঞতা একবার করা উচিত। প্রত্যেক 5 মিনিট ছাড়া ছাড়া লোকাল ট্রেন লেট যে কি জিনিস, এটা হয়তো লোকাল ট্রেনে যাতায়াত করা মানুষগুলো জানেই না। যাই হোক, এখানকার রাস্তাঘাট, বিল্ডিং, সবচেয়ে বড় কথা বিল্ডিং এর স্ট্রাকচার গুলো একদম অন্যরকম। মুম্বাইয়ের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখার জন্য সিএসএমটি থেকেই অটো বা ট্যাক্সি পাওয়া যায়। মিটার হিসেবে অটো বা ট্যাক্সি পাওয়া যায়, রেট একদম রিজনেবল থাকে। এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সেটা একদম সাগরের উপর দিয়ে। এখানে আছে একটা ব্রিজ, যেটা দুটো জায়গা ব্যান্ড্রা এবং ওয়ার্লিকে লিংক করে, তাই এই ব্রিজটার নাম ব্যান্ড্রা ওয়ার্লি শিলিং। ব্রিজটার লেন্থ প্রায় 5.6 কিলোমিটার, যার জন্য 60 to 90 মিনিটের রাস্তা প্রায় 10 মিনিটে কভার হয়। দুর্দান্ত একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়, আরব সাগর এবং পুরো শহরটার। সূর্যোদয় সূর্যাস্তের সময় এক চোখ থামানো দৃশ্য তৈরি করে। দিনের আলোতে ব্রিজটা ক্লিন এবং পাওয়ারফুল লাগে, রাতের আলোতে সিলিং কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, লাইটস জ্বলে ওঠে, পুরো স্ট্রাকচারটা যেন ফ্লোটিং হয়ে যায়। এখন আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেটা হলো ব্যান্ড্রা ব্যান্ডস্ট্যান্ড, যেখানে সমুদ্র আর শহর দুজন মিলে গল্প বলে। ব্যান্ডস্ট্যান্ডের আরো একটা বড় আইডেন্টিটি হলো বলিউড। শাহরুখ খানের মান্নাত, সলমান খান সহ অনেক সেলিব্রিটির বাড়ি আছে এখানে। আমরা আছি একদম মান্নাতের সামনে।
মান্নাত এখন যদিও আন্ডার কনস্ট্রাকশন, তাও মান্নাতের সামনে অনেক ফ্যানদের ভিড়। সবাই মান্নাতের সামনে এসে ছবি তুলতে ব্যস্ত। সব থেকে অদ্ভুত, অনেক ফরেনারও এসে এখানে ছবি তুলছে। তবে বুঝতে পারছি এই রাস্তায় দাঁড়িয়ে ফ্যানরা শুধু অ্যাক্টরদের না, নিজেদেরও স্বপ্ন দেখে। উল্টো দিকে আছে সমুদ্র। তবে ব্যান্ড্রা ব্যান্ডস্ট্যান্ড মানে শুধুই সিভিউ নয়, এটা মেমোরিজ, স্টোরিজ এবং ড্রিমের মিটিং পয়েন্ট। এই জায়গাটা শেখায় কিভাবে নয়েজের মাঝেও শান্তি খুঁজে নিতে হয়, হাউ টু পজ, ব্রিথ অ্যান্ড জাস্ট বি। এই জায়গাটা রিমাইন্ড করে মুম্বাই মে নেভার স্লিপ বাট অলওয়েজ লিসেন। ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম জুহুর ইস্কন টেম্পলে। পুরো হোয়াইট মার্বেলে তৈরি মন্দিরটি দেখতে যেমন অসম্ভব সুন্দর, সেরকম ঢুকলেই একটা প্রচন্ড স্ট্রং পজিটিভ এনার্জিও কাজ করে। এখানে থাকা প্রত্যেকটি মূর্তি খুব সুন্দর এবং ফুল দিয়ে সাজানো। প্রচন্ড ভিড়, কিন্তু একটা অদ্ভুত শান্তি আছে। কেউ এসছেন প্রেয়ার করতে, কেউ শান্তির খোঁজে, কেউ এমনি বসে আছেন। মন্দিরের দেওয়ালগুলো শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনার ছবি দিয়ে আঁকা। অনেকেই আছেন যারা এখানে ফ্রিতে দিনের পর দিন সার্ভিস দিচ্ছেন। মন্দিরের মধ্যেই শপ আছে, যেখানে টুকটাক খাবার কিনতে পারেন, যার প্রাইস মার্কেট প্রাইসের থেকে অনেক কম ছিল। মন্দিরের একদম উল্টো দিকে 600 বছরের পুরনো মহাদেবের একটি মন্দির আছে। মন্দিরটির নাম মুক্তেশ্বর দেবালয়। এখন আমরা এসে পৌঁছেছি জুহু চৌপাটিতে সানসেট দেখবো বলে। কি যে অপূর্ব দৃশ্য বলে বোঝানো যাবে না। সূর্যটা যেন পুরোপুরি লাল হয়ে আছে। সূর্য ধীরে ধীরে নামছে, আকাশটা রেড, অরেঞ্জ এবং পার্পেল কালারে রঙে বদলাচ্ছে। সমুদ্রটা যেন কিছুটা আলো ধরে রেখে দিতে চাইছে, আর তার সাথে একটার পর একটা ট্রেন কোথায় যেন চলে যাচ্ছে। সব মিলিয়ে এক অদ্ভুত দৃশ্য, যেন চোখের এক শান্তি, যেটা শুধু ফিল করা যায়। সবাই যেন শান্ত হয়ে গেছে, সবাই একই দিকে তাকিয়ে আছে, আর সূর্যটা যেন চাইছেই না আর যেতে, as if the day doesn't want to end it. আর একটা জিনিস যেটা আমার বলা হয়নি, আমাদের এখানে যেমন 6টা থেকে 6:30 নাগাদ সন্ধে হয়ে যায়, মুম্বাই কিন্তু প্রায় 7টা থেকে 7:30 নাগাদ সন্ধে হয়। মানে আমাদের এখান থেকে মোটামুটি 1 ঘন্টার পর সূর্যোদয় বা সূর্যাস্ত হয় ওখানে। তারপর আস্তে আস্তে সূর্যটা সমুদ্রের মধ্যে কোথায় যেন লুকিয়ে গেল। সানসেট দেখার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আছে বিভিন্ন স্ট্রিট ফুডের দোকান। ঠিক গিরগাঁও চৌপাটির মতোই এখানে সব স্ট্রিট ফুডের দোকানগুলো আছে, যেমন ইডলি, ধোসা, পানিপুরি, বিভিন্ন গোলার দোকান। এরপর আবার ফেরার পালা। আমরা সকালে যে রাস্তাটা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে ফেরার পালা। ওই যে দূরে দেখা যাচ্ছে সেটা হলো ব্যান্ড্রা ওয়ারলি শিলিং, যেটা আমরা সকালে দেখেছিলাম। এটা হলো তার নাইট ভিউ, পুরো লাইট জ্বলে উঠেছে এবং এটা এত সুন্দর দেখতে লাগছিল সামনে থেকে। জানি না কতটা ফোনে দেখতে ভালো লাগছে, বাট এটা আরো সুন্দর দেখতে লাগছিল যখন আমরা সামনে থেকে দেখছিলাম। ব্যান্ড্রা ওয়ারলি শিলিং এ লাইট জ্বলে উঠেছে, সাথে পুরো মুম্বাই শহরটাতে লাইট জ্বলে উঠেছে। একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে লাগছিল।
অ্যাট লাস্ট আমি সেই জায়গাতে এসে পৌঁছাতে পেরেছি, যেখানে আমি সকালেও এসেছিলাম, বাট অনেক বড় লাইনের জন্য পৌঁছাতে পারিনি। মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক টেম্পল। প্রতিদিন কত কত মানুষ যে এখানে আসেন। মন্দিরের মধ্যে আমি খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। দর্শন হয়তো একদম কম সময়ের জন্য হয়, কিন্তু পুরো মাইন্ড চেঞ্জ হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর ক্লান্তিটা কয়েক সেকেন্ডের দর্শনে শেষ হয়ে যায়। ভগবানের দর্শনে যেন মুম্বাইয়ের সফরটা সার্থক হলো। এইবারের মতো মুম্বাই ভ্রমণ এখানেই শেষ করলাম। মুম্বাইকে ফেলে রেখে, আরব সাগরকে ফেলে রেখে আবার নিজের জায়গায় ফেরার পালা। দারুণ একটা অভিজ্ঞতাকে সঙ্গে রেখে ফিরে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।